নমস্কার। জার্নি টু যাবে তোমাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা চলে এসেছি টপ 10 সিরিজের তৃতীয় ক্লাসে। আর আমি যেমনটা কিনা বলেছিলাম যে এই টপ 10 ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং সমস্ত পরীক্ষায় সামনে তোমরা যে পরীক্ষায় দাও না কেন, এসএসসি, জিডি, ডাব্লিউবিপি, রেলের এনটিপিসি বলো, গ্রুপ ডি বলো, সব পরীক্ষাতেই আমার এই টপ 10 সিরিজের কোশ্চেন থেকে কোশ্চেন পাবেই তুমি, সব পরীক্ষাতেই। ঠিক আছে, এখানে আমি সোজা থেকে শুরু করে একদম এক্সাম লেভেল অবধি কোশ্চেন তোমাদের করাবো। আজকের প্রথম কোশ্চেন: একটি নৌকা স্রোতের প্রতিকূলে বি থেকে এতে গিয়ে স্রোতের অনুকূলে এ থেকে বিতে ফিরে আসে 3 ঘন্টায়। স্থির জলে নৌকার গতিবেগ 9 কিমি পার ঘন্টা এবং স্রোতের গতিবেগ 3 কিমি পার ঘন্টা হলে এ ও বি এর দূরত্ব কত? তো প্রথমেই নৌকা স্রোতের অঙ্ক সলভ তো আমি 30 সেকেন্ডেই করে দেবো, এবং তোমরাও 30 সেকেন্ডেই করে দেবে। 30 সেকেন্ড আমি বেশি বললাম, ঠিক আছে, 15 সেকেন্ডেও সলভ হয়ে যাবে। তো দেখো, প্রথমে কিছু গুরুত্বপূর্ণ জিনিস জেনে নিই নৌকা স্রোত নিয়ে। এক হচ্ছে কি ডাউন স্ট্রিম, যেটাকে আমরা বলবো স্রোতের অনুকূল। জল নিচের দিকে যায় তো স্রোতের অনুকূল হচ্ছে ডাউন স্ট্রিম। ডাউন স্ট্রিমকে ডি দিয়ে বোঝাবো। 2 আপ স্ট্রিমকে ইউ দিয়ে বোঝাবো, ঠিক আছে। 3 হচ্ছে কি স্পিড অফ বোট, এটাকে আমরা বি দিয়ে বোঝাবো। আর 4 স্পিড অফ ওয়াটার, এটাকে আমি ডাব্লিউ দিয়ে বোঝাবো, ঠিক আছে। ডাউন স্ট্রিম মানে তোমরা লিখে নেবে অনুকূলে গতি। আপ স্ট্রিম মানে প্রতিকূলে গতি। স্পিড অফ বোট মানে স্থির জলে নৌকার গতিবেগ। আর স্পিড অফ ওয়াটার মানে স্রোতের গতিবেগ। জলের গতিবেগ মানে স্রোতের গতিবেগ, কারেন্টও বলে অনেকে ইংরেজিতে। চলো চলো দেখো, ডি সমান সমান কি লিখবো? বোটের স্পিড প্লাস ওয়াটারের স্পিড। ইউ সমান সমান কি লিখবো? বোটের স্পিড মাইনাস ওয়াটারের স্পিড। এবার দেখো, এই দুটো যদি দেওয়া থাকলো, ডাউন স্ট্রিম আর আপ স্ট্রিম দেওয়া থাকলো, দিয়ে বোটের স্পিড জানতে চাইলো, তাহলে আমরা করব ডি প্লাস ইউ বাই 2। আর যদি এই দুটোই দেওয়া থাকলো, ডাউন স্ট্রিম আর আপ স্ট্রিমের গতিবেগ মানে অনুকূলে আর প্রতিকূলে গতিবেগ দেওয়া থাকলো, আর আমাদের কাছে স্রোতের গতিবেগ চেয়ে নিল, তো তাহলে আমরা করব ডি মাইনাস ইউ বাই 2। আমি চাইলে এমনি সলভ করে দিতে পারতাম, কিন্তু দেখো যাতে তোমরা বুঝতে পারো যে কি সূত্র ইউজ করলাম কেন, সেই জন্য আমি একটা বেসিক জিনিস তোমাদের বলে দিলাম যে ডাউন স্ট্রিম স্রোতের অনুকূল, আপ স্ট্রিম স্রোতের প্রতিকূল। ডাউন মানে কি জল উপর থেকে নিচে যায়, তো অনুকূল বলতে জল নিচের দিকেই যাচ্ছে, ঠিক আছে। আর অনুকূলে কি হয়, স্রোতের নৌকা যদি চলাও তো নৌকা স্পিডে বেশি চলাতে পারবে, কারণ সেখানটাতে স্রোতেরও স্পিড আছে, যোগ হয়ে গেছে। তো দেখো, আর আপ স্ট্রিম মানে প্রতিকূল, ঠিক আছে, উল্টা দিকে যেতে হবে তোমাকে। স্পিড অফ বোট মানে স্থির জলে, এটা বাংলায় লেখা থাকে স্থির জলে নৌকার গতিবেগ বা বোটের গতিবেগ। তো সেখান থেকে আমরা করব ডি প্লাস ইউ বাই 2। ডি মানে কি ডাউন স্ট্রিম, ইউ মানে আপ স্ট্রিম বাই 2। আর যদি স্রোতের স্পিড বলি ডি মাইনাস ইউ বাই 2, ঠিক আছে। আর কি কি লাগবে এখানে? আর লাগবে টাইম ডিসটেন্সের কিছু সূত্র, আমি একটু বলে দিচ্ছি যে ডিসটেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। এসপি দিলাম, স্পিড, টি টাইম। আর কি স্পিড ইকুয়াল টু ডিসটেন্স বাই টাইম, ডিসটেন্স বাই টাইম, টাইম ইকুয়াল টু ডিসটেন্স বাই স্পিড। এই কটা সূত্র তোমার জানা দরকার, এই কটা সূত্র তোমার জানা অবশ্যই দরকার। এবার চলো কি বলছে দেখো। এবার বলছে দেখো যে স্রোতের অনুকূলে যাচ্ছে
আর প্রতিকূলেও ফিরে আসছে। ধরো এইটা ধরো এখান থেকে এত দূর, এটা ধরো এ, এটা বি, একবার গেল আর একবার ফিরে আসলো। এটা যদি উপরেরটা যদি ডি হয় তো নিচেরটা ইউ। আর ডি যখন যাবে তো এখানটাতে একবার গেল একবার ফিরে আসলো কত, 3 ঘন্টায়। ক ঘন্টায়? 3 ঘন্টায়। ঠিক আছে। তো দেখো আমি ধরে নিলাম ডিস্টেন্সকে ডি ধরে নিলাম, ডিস্টেন্সকে কি ধরে নিলাম, ঠিক আছে, ডিস্টেন্স ডি। ডিস্টেন্স যদি ডি ধরে নিই তো ডি বাই, তো একবার কি হবে মানে যখন অনুকূলে যাচ্ছে ডাউন স্ট্রিমে যাচ্ছে, এই ডিস্টেন্সটা ডি ধরলাম, তো ডি এটা কিন্তু ডাউন স্ট্রিম না, এটা ডি, এটা ধরো বড় হাতের ডি লিখে দিলাম আমি, যে এটা আলাদা। তো তো যখন যাবে তখন কি হবে, স্রোতের গতিবেগ আর নৌকার গতিবেগ যোগ হয়ে যাবে, অর্থাৎ 9 আর 3 12 প্লাস। এবার যখন কি হচ্ছে যে আপ স্ট্রিমে ফিরে আসছে তখন দুটো বিয়োগ হয়ে যাবে, 9 থেকে 3 বাদ 6 সমান সমান 3 ঘন্টা লাগছে। এবার এটাকে যোগ করে নাও, নিচে 12 বসলো, উপরে কত হচ্ছে, উপরে হচ্ছে ডি প্লাস 2d সমান সমান 3। তাহলে দেখো হচ্ছে 3d, ঠিক আছে, ইকুয়াল টু এই 12 এই পারে চলে আসবে, 12 গুণ 3, তো 3 3 কেটে গেল, ডি এর মান 12 বেরিয়ে গেল, অর্থাৎ 12 কিমি ডিস্টেন্স। ডিস্টেন্স কত বেরালো, 12 কিমি, 12 ডি ইকুয়াল টু 12 কিমি। ঠিক আছে, অপশন বি হয়ে গেল ঠিক। দেখো নেক্সট অঙ্ক, অজয় ও বিজয়ের বয়সের অনুপাত 3:4, 5 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 4:5। বিজয়ের বর্তমান বয়সের কত, তো বর্তমান কত বলছে 3:4, আর 5 বছর পর কত হবে 4:5। তো কত দেখতে পাচ্ছি বাড়ছে, দুই দিকেই দেখতে পাচ্ছি এক রেশিও করে বাড়ছে, 3 থেকে 4 হচ্ছে, 4 থেকে 5, এক রেশিওই সমান বলছে 5 বছর। তো এক রেশিও 5 বছর হলে বিজয়ের তো বর্তমানটা 4, তো 4 রেশিও কত হবে, 4 গুণ 5 20, বিজয়ের বর্তমান বয়স হবে 20 বছর। নেক্সট, 26 জন লোক একটি কাজ 17 দিনে করতে পারে, 13 দিনে কাজটি শেষ করতে গেলে আরো কতজন লোক প্রয়োজন? 26 জন লোক কত দিনে করতে পারছে, 17 দিনে, তো 26 গুণ 17, সূত্র কি লিখব, m1 t1 বাই w1 ইকুয়াল টু m2 t2 বাই w2। প্রথম দিন আমি এটা বুঝিয়েছিলাম তোমাদেরকে, যে প্রথমে যেগুলো বলা থাকে প্রথম স্টেটমেন্টে, সেটা m মানে 1 ওয়ালা, m মানে ম্যান, যে কাজ করে তাকেই বলবো এখানটাতে, মানুষের জায়গায় গরু ছাগল মেশিনও হতে পারে, t মানে সময়, w1 এখানটাতেও সেম জিনিস, আর 1 আর 2 এর মধ্যে কি ব্যাপার, যেটা প্রথমে করে সেটা 1 আর যেটা কোশ্চেনে চাই সেটা 2। তো দেখো আমি একটু এই দিকে পড়ছি, 26 জন গুণ 17 দিন, এখানে টাইম ওয়ার্কের কোনো উল্লেখ করেনি, ওয়ার্ক দু জায়গাতেই সেম, তো ওয়ার্ক লিখলাম না, বলেছে 13 দিনে শেষ করতে আরো কতজন লোক লাগবে, তো 26 জন তো ছিলই, প্লাস 1 জন গুণ 13, তো কেটে দিলাম 13 দিয়ে, 13 দুগুণা 26, 17 দুগুণা কত হয়ে গেল 34 সমান সমান 26 প্লাস x, তো x ইকুয়াল টু 26 এপারে আসলে 34 থেকে 26 বাদ 8, x ইকুয়াল টু কত হয়ে গেল 8, 8 জন লোক লাগবে। আর অপশন বি এটাও অ্যান্সার। চার নম্বর অঙ্ক, এ এবং বি একত্রে একটি কাজ 72 দিনে করে এবং বি
বি ও সি সেই কাজটি 120 দিনে করে এবং এ ও সি সেই কাজটাই করছে 90 দিনে। এ একা কত দিনে কাজটি করবে? তো দেখো আমি এ বি লিখলাম, কত দিনে করছে এ বি? এ বি করছে 72 দিনে, বি সি 90 দিনে, সরি বি সি 120 দিন, আর সি এ 90, সি এ হয়ে গেল 90। এবার এই তিনটার লসাগু করব, এই তিনটার কি করব? লসাগু করব। 72, 120, 90। লসাগু করার সময় এরকম ভেবে নেবে, তাহলে একটু তাড়াতাড়ি হবে। যে সবচেয়ে বড়টাকে এলসিএম ভেবে নাও, সবচেয়ে বড়টাকে কি ভেবে নাও? এলসিএম। তো এটা কত আছে? 12 গুণ 5 গুণ 2 বলতে গেলে। এবার 90 এর মধ্যে কত কত আছে? আচ্ছা, বা 90 এর মধ্যে কত কত আছে? এটা 6 নিয়ে নিলাম, 6 গুণ বলতে গেলে 2 গুণ 5 গুণ 2 এভাবে ভেঙে নিলাম। এটা মনে মনে ভাঙবে, আমি তোমাদের বোঝানোর জন্য এখানটাতে বড় করে ভাঙছি, ঠিক আছে? তারপর দেখো 90 এর মধ্যে কত আছে? 6 আছে, 5 আছে, ঠিক আছে, সরি 5 6 30 60, কত আছে? 6 আছে, 5 আছে। 90 এর মধ্যে 6ও আছে, 5ও আছে, তো আরো এক্সট্রা কি আছে? এক্সট্রা আরো আছে বলতে গেলে একটা 3 আছে 90 এর মধ্যে, ঠিক আছে? 90 মানে কি? 90 মানে আমি তোমাদের বোঝানোর জন্য একটু ভাঙছি। 90 মানে 6 গুণ 5 গুণ 3, 5 6 30, 3 30 90। এবার 72, 72 এ কি আছে? 72 এ দেখো, 72 মানে কি? 6 12 72। দেখো এখান থেকে দেখো 6 দুগুণা 12 আর 3 দুগুণা 6, তো 6 12 72 এখানে পেয়ে যাচ্ছি। 6 12 72 এখানে আমরা পেয়ে যাচ্ছি। তার মানে আমাদের যে এলসিএম দাঁড়ালো সেটা কি দাঁড়ালো? 120 এর সঙ্গে 3 গুণ করলে হয়ে গেল 360, ঠিক আছে? 72 কে 360 করতে গেলে কয়বার যাচ্ছে? 5 বার, 72 কে 360 করতে গেলে। আর 120 কে 360 মানে কয়বার? 3 বার। 90 তে 360 কয়বার হচ্ছে? 90 তে 4। অর্থাৎ অর্থাৎ কিনা আমরা দেখতে পাচ্ছি এ বি 5, বি সি এর 3, সি এর 4। তো আমরা দেখতে পাচ্ছি সবাই যদি ডবল ডবল করে কাজ করে তাহলে এফিসিয়েন্সি কত হচ্ছে? 2 ইন্টু এ বি আর সি, এদের এফিসিয়েন্সি কত দাঁড়াচ্ছে? 5 যোগ 3 যোগ 4 মানে হচ্ছে কত? 5 আর 3 8 আর 4 12, আমি 12ই লিখে দিলাম। এবার তো এ বি সি এর এফিসিয়েন্সি কত? 6। এ বি সি এর 6 বলেছে আর চেয়েছে এ একা। এ একা বলতে বি আর সি এর এফিসিয়েন্সিটা যদি বাদ দিয়ে দিই তো এ একা হয়ে যাবে। এ বি সি থেকে যদি আমরা এ বি সি থেকে যদি বি সি বাদ দিয়ে দিই তাহলে কি পড়ে থাকবে? এ পড়ে থাকবে। তো এ বি সি কত ছিল? এ বি সি ছিল 6 আর বি সি কত আছে? 3, তাহলে এর মান কত পড়ে থাকলো? 3। তো এ একা কাজটা কত দিনে করতে পারবে? টোটাল কাজ তো 360, 360 বাই 3, 3 12 36, 120 দিন। টোটাল কাজটা কয় দিনে করতে পারবে? 120 দিন। তো দেখো নেক্সট অঙ্ক। একজন মাঝি স্রোতের অনুকূলে 5 মিনিটে 1 কিমি পথ নৌকায় যায় এবং স্রোতের প্রতিকূলে 1 ঘন্টায় 6 কিমি যায়। স্রোতের গতিবেগ কত? 5 মিনিটে যেটা অনুকূলে যাচ্ছে, অনুকূল মানে কি? আমি এখনই বললাম ডাউন স্ট্রিমকে বলবো অনুকূল। তো ডি এর মান কত হচ্ছে? 1 কিমি যায় 5 মিনিটে। যদি 1 কিমি 5 মিনিটে যায় তো 60 মিনিটে কতটা যাবে সেটাই বের করে নিলাম। 12 কিমি। 60 মিনিটে কত যাচ্ছে?
12 কিমি। আর আপ স্ট্রিম ইউ এর মান মানে স্রোতের প্রতিকূল, ডি বলতে স্রোতের অনুকূল আর ইউ বলতে স্রোতের প্রতিকূল। স্রোতের প্রতিকূলে যাচ্ছে কোথায়? 1 ঘন্টায় 6 কিমি, এটা বলে দিয়েছে 6। এটা 12 কিমি পার ঘন্টা, এটা 6 কিমি পার ঘন্টা। এবার চেয়েছে স্রোতের গতিবেগ। তো স্রোতের গতিবেগ আমি একটু আগে তোমাদের সূত্র লেখালাম যে W ইকুয়াল টু কি, ডি মাইনাস ইউ বাই 2। তো 12 মাইনাস 6 বাই 2, 12 থেকে 6 বাদ 6, 6 কে 2 দিয়ে ভাগ করো 3, 3 কিমি পার ঘন্টা। এইটা হলো স্পিড, অর্থাৎ অপশন এ হচ্ছে অ্যান্সার। 6 নম্বর। তারপরে নেক্সট 6 নম্বর অঙ্ক। 6 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি তামার গোলককে গলিয়ে 2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কতগুলো গোলক তৈরি করা যাবে? তো এই সব অঙ্কের এই যে ধরো মানে একটা বড় গোলককে গলিয়ে কতগুলো ছোট গোলক তৈরি করা যাবে, যদি এরকম কোশ্চেন থাকে, তো এর আমি একটা ডাইরেক্ট শর্টকাট বলছি। ডাইরেক্ট শর্টকাট দেখো, ভালো লাগবে। যেটা বড় গোলক সেটাকে উপরে রাখো, সেটার ব্যাসার্ধকে উপরে রাখো, ঠিক আছে? ধরো বড় গোলকের ব্যাসার্ধ যদি আর হয়, ছোট গোলকের ব্যাসার্ধ ছোট হাতের আর হয়, তো এই রেখে তার করে দাও কিউব। বড় হাতের আর মানে বড় গোলক, ছোট হাতের আর মানে ছোট গোলক, রেখে তার কিউব। গোলকের জায়গায় যদি তোমাকে বর্গক্ষেত্রও বলে, মানে বর্গক্ষেত্র বলতে গেলে কিউব বলবে। কিউবও যদি বলে তো কিউবের বাহু, ধরো কিউবের একটা বড় কিউব আছে, ঠিক আছে? একটা বড় কিউব বা ঘনক যাকে বলে, সেই বড় ঘনক কেটে যদি ছোট ঘনক তৈরি করা হয়, সেক্ষেত্রেও কতগুলো ঘনক তৈরি হবে যদি বলে, তো সেক্ষেত্রেও আমরা বড় ঘনকের বাহুর মান যদি এস ধরি বড় হাতের, আর ছোট বড় ঘনকের বাহুর মান যদি বড় হাতের এ ধরি, আর ছোট ঘনকের বাহুর মান যদি ছোট হাতের এ ধরি, তো তার কিউব করে দিলেই উত্তর চলে আসবে, ঠিক আছে? দেখো কত সোজা, দেখো 6/2 করলাম তার কিউব, তো কেটে গেল 3, 3 এর কিউব 27, 27টা ঘনক তৈরি হবে। তো দেখো আমি মুখে বললাম, তোমাদেরকে বোঝানোর জন্য টাইম নিলাম, কিন্তু তুমি এখন শিখে গেলে, তুমি আশা করি এটা এখন মুখে মুখেই দেখেই করে নেবে, খাতা পেন লাগবেও না করতে। তো ভালো করে অঙ্কটা পড়ে নিও আর ভালো করে বুঝে নিও। কি বললাম যে একটা বড় গোলক, একটা বড় নিরেট গোলক, সেটা থেকে যদি গলিয়ে গলানোর কেস, সেটাকে গলিয়ে যদি ছোট ছোট গোলক তৈরি করা যায়, তাহলে কতগুলো গোলক তৈরি হবে? তো বড় গোলকের যে ব্যাসার্ধ তাকে ভাগ করে দেবো ছোট গোলকের ব্যাসার্ধ দিয়ে পাওয়ার 3 করে দেবো পাওয়ার। নেক্সট দেখো, 6টি কমলা লেবু বিক্রি করার পর একজন বিক্রেতা 4টি কমলা লেবুর বিক্রয় মূল্য ক্ষতি হয়, তার ক্ষতির শতকরা হিসাব। আচ্ছা, 6টা কমলা লেবু বিক্রি করার পর, 6টা তো নয়, সরি 36টা কমলা লেবু বিক্রি করার পর একজন বিক্রেতার 4টা কমলা লেবুর বিক্রয় মূল্য ক্ষতি হয়। এই অঙ্ক অনেকেই ভুল করে। তো দেখো এর একটা আমি খুব ভালো সলিউশন বলছি। দেখো আমরা করব কি, 36টা কমলা লেবু বিক্রি করছে 36 SP ইকুয়াল টু 36টা যদি বেচতে হয়, SP মানে সেলিং প্রাইস, 36টা যদি বেচতে হয় 36টা কিনতেও হবে 36 CP। লাভ হলে প্লাস, লস হলে মাইনাস, এখানে লস হয়েছে মাইনাস, লস হয়েছে তো মাইনাস। কি লস হয়েছে? 4টার SP লস হয়েছে, 4টার বিক্রয় মূল্য 4 SP। তো এই 4 এপারে চলে আসলো, অর্থাৎ 40 SP ইকুয়াল টু 36 CP। কাটলাম 4 দিয়ে, 10 আর 9 সমান সমান থেকে রেশিও উল্টে যায় 9:10, অর্থাৎ সিপি 10 টাকা, এসপি 9 টাকা। 10 টাকায় কিনে 9 টাকায় বেচলাম, তো 1 টাকা ক্ষতি কততে? 10-এ।
তো পার্সেন্টেজ করতে গেলে 100 গুণ 10%। 10% লস। কি হলো? 10% লস। 10% লস। আশা করি বুঝতে পারছো। কেমন লাগছে ভিডিও এবং কেমন লাগছে এই সলিউশনগুলো, এই যে শর্ট শর্ট সলিউশনগুলো তোমাদের বলছি, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের কমেন্ট সত্যি খুব ভালো লাগে। তোমরা ভালো কমেন্ট করো, খারাপ কমেন্ট করো, তোমরা যাই কমেন্ট করো না কেন আমাকে সত্যি খুব ভালো লাগে। এবং তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধাও হয় তোমরা সেটাও আমাকে বলবে, আমি চেষ্টা করব আরো ভালো করে বোঝানোর। একজন লোকের কিছু মুরগি ও কয়েকটি গরু ছিল। যদি তাদের মাথার সংখ্যা 48 এবং পায়ের মোট সংখ্যা 140 হয়, তাহলে লোকটির কাছে কতগুলো মুরগি ছিল? এই অঙ্কের বেশ কিছু অঙ্ক নিয়ে একটা ভিডিও করেছি আমি এর আগেও, আবারও সলভ করছি। দেখো, আশা করি শিখে যাবে। তাও যদি কারো ডাউট থাকে তো সেই ভিডিওটাও দেখে নিও এই অঙ্কের। ঠিক আছে? দেখো, তো আমরা সবার প্রথম কি করব? পায়ের সংখ্যাকে অর্ধেক করব। লিখে নিও, পায়ের সংখ্যা অর্ধেক করব। পায়ের সংখ্যা অর্ধেক করলে কত হচ্ছে? 140-এর অর্ধেক 70, সেটা 70 লিখলাম। ঠিক আছে? আচ্ছা, কিছু দেওয়ার দরকার নেই। পায়ের সংখ্যার অর্ধেক করলাম, অর্থাৎ 140, তার হাফ 70। এবার পায়ের সংখ্যা থেকে মাথার সংখ্যাটা বাদ দিয়ে দেবো, 48। তো কত হচ্ছে? 2, আর এখানটাতেও 4 আর 1 5, 2, 22। অর্থাৎ এই যে প্রথম যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে 4 legs অ্যানিম্যাল। সেটা কি পড়ে থাকবে? 4 legs অ্যানিম্যাল বা 4 footed অ্যানিম্যাল। 4 legs অ্যানিম্যাল বা 4 footed অ্যানিম্যাল। ঠিক আছে? এই সব অঙ্কগুলো 4 legs এবং 2 legs এরই গল্প থাকে। অর্থাৎ দুই ধরনের প্রাণীর মিক্স থাকে। এক ধরনের প্রাণীর 4টা পা হবে, এক ধরনের প্রাণীর 2টো পা হবে। তো আমরা কি করলাম? মাথার সংখ্যাকে অর্ধেক করলাম, 140 ছিল, তার হাফ করলাম 70। সেখান থেকে পায়ের সংখ্যা বাদ দিয়ে দিলাম, তো পেলাম 4 legs অ্যানিম্যাল। ঠিক আছে? এখানে চেয়েছে কি? মুরগির সংখ্যা, 2 legs অ্যানিম্যাল। তো এখন তো আমি 48-এর মধ্যে যদি বলি 22টা 4 পাইয়া আছে, তাহলে 2 পাইয়া কতগুলো আছে? আবার 48 থেকে 22 বাদ, 48 থেকে 22 বাদ দিয়ে দেবো, 6 আর 2, তো 26টা বেরালো 2 legs অ্যানিম্যাল। কি বেরালো? 2 legs অ্যানিম্যাল। ঠিক আছে? তো এই কোশ্চেনের উত্তর অপশন ডি, 26। দেখো, নেক্সট অঙ্ক ভালো করে পড়ো। রাম 21,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করার কয়েক মাস পরে শ্যাম 36,000 টাকা দিয়ে ওই ব্যবসায় যোগদান করলেন। যদি বছরের শেষে তাদের মধ্যে লাভ্যাংশ সমান অনুপাতে বণ্টিত হয়, তবে কত মাস বাদে শ্যাম ওই ব্যবসাটিতে যোগ দিয়েছিল? তো এর আগেও আমি এই পার্টনারশিপের অঙ্ক করেছিলাম। এটা অংশীদারিত্বের অঙ্ক। সেখানে আমি কি বলেছিলাম? যে শেয়ার ভাগ হয় কি হিসাবে? ঠিক আছে? শেয়ার যে ভাগ হবে, শেয়ার ভাগ হবে কি হিসাবে? শেয়ার ভাগ হবে ক টাকা লাগাচ্ছে, ক্যাপিটাল ইনটু টাইম। ক্যাপিটাল ইনটু টাইম, অর্থাৎ মূলধনকে সময় দিয়ে গুণ করলে পাবো শেয়ারের অনুপাত। এখানে ক টাকা ইনভেস্ট করেছে? রাম ইনভেস্ট করেছে 21,000 টাকা। আচ্ছা, 21,000-এর হাজার তো কেটেই যাবে, তাই আমি 21 লিখলাম। আর 36,000, হাজারও কেটে যাবে। 21,000 টাকা কদিনের জন্য ইনভেস্ট করেছে রাম? রাম
শুরু করেছে প্রথমে, অর্থাৎ 1 বছরের মধ্যে 12 মাসের 12 মাসই, আর শ্যাম x মাস। এবার দুজনেই সমান সমান টাকা পাচ্ছে, মানে 1:1, 1/1। এবার 12 দিয়ে কেটে দিলাম 3, 3 দিয়ে কাটলাম 7, x = 7। অর্থাৎ শ্যামের টাকা 7 মাসের জন্য শ্যামের টাকা ইনভেস্ট করা হয়েছিল, কিন্তু এইটা চাইনি। অনেকেই হয়তো 7 মাস উত্তর করে দিতে পারে, তাড়াহুড়া করে, ভুল হতে পারে। চেয়েছে কি? চেয়েছে হচ্ছে শ্যাম কয় মাস পর যোগ দিয়েছিল, তো কয় মাস পর? 12 থেকে 7 বাদ 5 মাস পর, 12 থেকে 7 বাদ 5 মাস, 4 মাস। ঠিক আছে, 5 মাস পরে শ্যাম ব্যবসায় যোগ দিয়েছিল। তারপরে দেখো আজকের লাস্ট অঙ্ক, দুটি শঙ্কুর আয়তনের অনুপাত 2:3 এবং ভূমির ব্যাসার্ধের অনুপাত 1:2। শঙ্কু দুটির উচ্চতা কত? তো দেখো শঙ্কু কাকে বলে? ঠিক আছে, তো শঙ্কু বলতে এই যে এই ধরনের বোঝাই। ঠিক আছে, এটা একটা 3D পিকচার। এবার শঙ্কুর যদি আয়তনের সূত্র বলি, শঙ্কুর আয়তনের সূত্র ভলিউম ভি। আয়তনের সূত্র কি? এইভাবেই লিখি, 1/3 পাই আর স্কয়ার এইচ। এটা হচ্ছে শঙ্কুর আয়তনের সূত্র। এবার এখানে দুটো শঙ্কু আছে, তো একটাকে বড় হাতের এইচ লিখবো আর একটাকে ছোট হাতের এইচ নিয়ে নেবো। দেখো 1/3, ঠিক আছে, পাই আর স্কয়ার, এটার একটা শর্ট নিয়মও বলবো। ঠিক আছে, পাই আর স্কয়ার। আর স্কয়ার বলতে এখানটাতে আর কত আছে? আর মানে ব্যাসার্ধ। আর মানে কি? ব্যাসার্ধ। ব্যাসার্ধের অনুপাত আছে 1:2। কত আছে? একটু করে লিখি, 1:2। তো x, এখানেও x ধরে নিলাম। ঠিক আছে, বা 1 আর 2 রাখলে হয়ে যাবে, x ধরার দরকার নেই। চলো x ধরতে যাবো না। 1 এর স্কয়ার কত হয়? 1। আর এটা ধরো বড় হাতের h নিলাম, নিচেও সেম 1/3 পাই। 2 এর স্কয়ার কত হচ্ছে? 4। এটা ছোট হাতের h নিলাম। আয়তনের অনুপাত কত বলেছে? 2/3। তো দেখো 1/3 কাটলো, পাই আর পাই কাটলো। এখানটাতে বড় হাতের h বাই ছোট হাতের h ইকুয়াল টু, এই 4 এই পারে চলে আসলে গুণ হয়ে যাবে, 4 দুগুণা 8। তো 8:3 অ্যান্সার কত? 8:3। 8:3 অ্যান্সার। আর তারপরেও এর একটা শর্ট নিয়ম বলছি। ঠিক আছে, এটা ছিল বেসিক অঙ্ক। এর শর্ট নিয়ম হচ্ছে যে আয়তন যেটা থাকবে, আয়তনকে আমরা ভলিউম বলি ভি, এটা বাই হচ্ছে কি হচ্ছে আর স্কয়ার। যদি আমাদের উচ্চতার অনুপাত চাই, ঠিক আছে, যদি আমাদের কি চাই? উচ্চতার অনুপাত। ঠিক আছে, রেশিও চাই, যদি রেশিও চাই কার? হাইটের যদি রেশিও চাই আমাদের কাছে, তো আমরা এইটা করে দেবো। ঠিক আছে, আর তো দেখো এটা করে দিলে কি হচ্ছে, এটা করে দিলে আমি একটু মিটাচ্ছি। দেখো এই সাইডে করছি, অনেকের ক্ষেত্রে এটাই সুবিধার মনে হবে। এখানটাতে দেখো আয়তন কত দিয়েছে? 2। নিচে কত লিখবো? 1 এর স্কয়ার 1 অনুপাত, তারপরে আয়তন কত দিয়েছে? 3। তারপর নিচে কত লিখবো? 2 এর স্কয়ার 4। এবার এইটা নিচেরটা উপরে চলে যাবে, এই নিচেরটা কোণাকুণি উপরে চলে যায়। ঠিক আছে, মানে এই নিচেরটাকে এই উপরের দিয়ে গুণ করে দেবো, এই নিচেরটাকে এই উপরের দিয়ে গুণ করে দিতে পারি। তো 4 দুগুণা 8 আর 3 একে 3। ঠিক আছে, এই নিচের গুলোকে উপরে পাঠাবো, উপরেরটাকে নিচে না, নিচের গুলোকে উপরে। তো 4 দুগুণা 8। এই হলো সলিউশন 8:3।
তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো, আজকের ক্লাস কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। আর ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ক্লাসে।